আজকে আমরা ক্লাসে যেটুকু পড়ানো হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স মূলত চ্যাপ্টারের নাম। তোমাদের যেটা পরবর্তী চ্যাপ্টার আছে সেখানে আমরা কিছু ডেফিনেশন শিখবো আর হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স শিখবো, ওয়ার্ক এ পাথ ডিপেন্ডেন্ট ফাংশন শিখবো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, adiabatic equation of a perfect gas, work done for different processes, slopes of the adiabatic and isothermal process and relation between adiabatic and isothermal elasticities. এগুলা সবই বইতে আছে। কিছু জিনিস আছে যেগুলা ইকুয়েশন ইকুয়েশন সেগুলা তোমরা সরাসরি বই থেকে পড়বা, যেটা এইচএসসি তেও পড়ে আসো। তোমরা চাইলে এইচএসসি বই থেকেও পড়তে পারো, এখান থেকেও পড়তে পারো। সেক্ষেত্রে তোমরা যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনফর্ম করতে পারো, আমি সেগুলো তোমাদেরকে বুঝাই দেবো। তবে অবশ্যই সেটা আহ, এই করোনা টাইমে এখানে তো ধরো ইকুয়েশন এখানে প্রুফ করে দেখানো সম্ভব নয়, যেহেতু আমার এখানে তোমাদের অনেক স্যারের কাছেই একটা বোর্ড আছে যেটা অনলাইনে তারা ক্লাস নিয়ে থাকেন, ওখানে লেখালেখি করেন। সেই বোর্ডটা আমি এখনো ডিপার্টমেন্ট থেকে পাইনি, যাদের নামে সেন্সর ছিল ওটা কভার হয়ে গেছে। তাই তোমরা যদি কারো কারো বোঝার সমস্যা হয় তাহলে আমাকে ফোন করে তোমরা ক্যাম্পাসে আসতে পারো, তাহলে আমি ওই তাকে আমি বোঝাই দিতে পারি, সেক্ষেত্রে তোমরা সবাই বুঝতে পারো। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার হচ্ছে আমাদের যদি যে বইটা আমাদের আপনি সাজেস্ট করেছেন স্যার, ওই বইটার যদি ছবি তুলে স্যার পিডিএফ করে দেখানো হয়, সেটা কি করা যায় স্যার? তাহলে মানে আপনার তো ইকুয়েশন ওই প্রুফ গুলা ছবি বোঝানো তুলে যায়। ছবি তুলে পিডিএফ করে। ছবি তুলে ওটা পিডিএফ আচ্ছা বানায় আচ্ছা। তখন স্ক্রিন শেয়ার দিয়ে ওইটা, মানে তাহলে আমরা হচ্ছে বইয়ের সাথে রিলেট করতে পারতাম আর জি কি স্যার। পড়াগুলা। স্যার আমাদের আচ্ছা হচ্ছে আচ্ছা। একটু স্লাইড থেকে বইয়ের সাথে করতে একটু সমস্যা হয় স্যার। একটু জি স্যার। আচ্ছা আচ্ছা। তো আমি একটু স্টপ করি, সমস্যা হচ্ছে একটা জায়গায়। হ্যাঁ, যা বলছিলাম এই চ্যাপ্টার গুলো পড়ানো হবে, আর সেক্ষেত্রে এখানে যে নিচে ক্রমিক নাম্বার গুলো আছে, যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো তোমাদেরকে করতে হবে। ডেফিনিশনের মধ্যে প্রথম ডেফিনিশন হচ্ছে ইন্টারনাল এনার্জি। আমরা ইন্টারনাল এনার্জি সম্পর্কে জানি যে কোন একটা বস্তুর ইন্টারনাল যে এনার্জি থাকে, যেমন ইন্টারনাল এনার্জি বলতে মেইনলি আমরা পটেনশিয়াল এনার্জি কে বুঝি। পটেনশিয়াল এনার্জি সাধারণত নির্ভর করে হচ্ছে যে মলিকুল গুলো আছে, একটা পদার্থের মধ্যে যে মলিকুল গুলো আছে সেই মলিকুল গুলোর ইন্টারমলিকুলার ফোর্সেস এর উপরে নির্ভর করে, যেটা যেটা তোমার তাদের ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশন আছে তার উপরে ডিপেন্ড করে। আরেকটি হতে পারে যে কাইনেটিক এনার্জি, যদি কোনো বস্তু মুভিং থাকে রোটেশনাল বা ট্রানজিশনাল থেকে তাদের কাইনেটিক এনার্জি, অথবা কোন একটা কি বলে গ্যাসের ইলেকট্রন বা প্রোটনের যে এনার্জি থাকে সেটাও তোমার কাইনেটিক এনার্জি, সেটাও ইন্টারনাল এনার্জি। আর আরেকটা বিষয় হচ্ছে ইন্টারনাল এনার্জি অফ এ রিয়েল গ্যাস আর আইডিয়াল গ্যাস। সেটা হচ্ছে রিয়েল গ্যাস এবং আইডিয়াল গ্যাসের মধ্যে পার্থক্য আমরা প্রথম ক্লাসে জেনেছি। ইন্টারনাল এনার্জি, রিয়েল গ্যাসের ইন্টারনাল এনার্জি তোমার গ্যাস টেম্পারেচার ডিপেন্ডেন্ট, বাট আইডিয়াল গ্যাসের ইন্টারনাল এনার্জি টেম্পারেচার এবং ভলিউম ডিপেন্ডেন্ট। বাট রিয়েল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ভলিউম ডিপেন্ডেন্ট নয়, শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আর হচ্ছে ইন্টারনাল এনার্জি অফ ইনস্ট্যান্ট ফাংশন, সেটা হচ্ছে এই ওয়ার্ক পাথ। এখানে দেখা যাচ্ছে যে ফিগারে চারটা ফিগার আছে। প্রথম ফিগার দেখা যাচ্ছে যে এখানে তিনটা পরিবর্তন হয়েছে। এই পথে তোমার শুধুমাত্র চাপের পরিবর্তন হয়েছে, P1 থেকে P2 তে আসছে, কিন্তু ভলিউমের কোনো পরিবর্তন হয়নি। এই পথে তোমার শুধুমাত্র ভলিউমের পরিবর্তন হয়েছে কিন্তু প্রেসারের পরিবর্তন হয়নি। আমরা এই F1 পয়েন্ট থেকে
পয়েন্ট 2 তে আসতে চাই সেক্ষেত্রে তিনটা পথ আছে। একটা পথ হচ্ছে 1 থেকে 2 তে সরাসরি আসা যায়। দ্বিতীয় পথ হচ্ছে 1 3 1 4 হয়ে 2 তে আসা যায়। আবার এই পথে আসা যায় 1 থেকে এভাবে এই পথে আসা যায়। ৪ টা পথে আসা যায়। তবে টোটাল যদি 1 থেকে এই 3 হয়ে 2 তে আসি সেক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডান হবে। পুরা এরিয়া জুড়েই হবে হচ্ছে ওয়ার্ক ডান। এবং যদি আমরা এই পথে আসি যে সরাসরি শুধুমাত্র এখান থেকে আমরা এখানে আসি এই 1 থেকে এই পথ নিচের পথ দিয়ে যদি আসি তাহলে সেক্ষেত্রে এরিয়া কাজ হবে এই টোটাল এরিয়া। যদি সরাসরি 1 থেকে 2 তে আসি তাহলে সেক্ষেত্রে ৪ নম্বর ডি ফিগারে যেটা আছে সেই এরিয়াটুকু হবে কাজের পরিমাণ। তবে দেখা যাচ্ছে যে ৩টা পথে কাজের পরিমাণটা ভিন্ন। প্রসেস 1 এ কাজের পরিমাণটা বেশি, দ্বিতীয়টাতে কম, তৃতীয়টাতে মিডল। সেক্ষেত্রে তোমার কাজের পরিমাণটা ভিন্ন। সেক্ষেত্রে প্রথমটা যদি W1 হয় W2 W3 সেটা অসমান। সেক্ষেত্রে যে এই এখানকার যে কাজের পরিবর্তন হচ্ছে সেই কাজটা মূলত আমার হচ্ছে পথ ডিপেন্ডেন্ট। যে কোন পথে যাচ্ছে সেটা ডিপেন্ডেন্ট সেটার উপরেই কাজের পরিমাণ নির্ভর করে এবং সেটা ফাইনাল ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটের উপরে ডিপেন্ড করে। যেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট কোথায় আছে কোন পথ দিয়ে আমাকে ফাইনাল স্টেটে যাচ্ছে সেটা নির্ভর করে। অর্থাৎ কাজ আমার ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপরে ডিপেন্ড করে আরেকটা হচ্ছে পথ ডিপেন্ডেন্ট কোন পথে যাচ্ছে সেটা ডিপেন্ড করে অর্থাৎ ইন্টারমিডিয়েট স্টেজের উপর নির্ভর করে। তারপরে তোমরা এইচএসসি তে পড়ে আসছো হিট ক্যাপাসিটি স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার এন্ড স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। হিট ক্যাপাসিটি হচ্ছে যে কোনো বস্তুর তাপ 1 জুল বাড়াতে 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি। কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে হিট ক্যাপাসিটি বলে। আর স্পেসিফিক এটা হচ্ছে একই জিনিস সেটা হলো একক ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্পেসিফিক হিট। দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে Q বাই ডেল্টা T এখানে বসাই দিলে মানটা হবে C = ms। স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার যেটা তোমার এই যে স্পেসিফিক হচ্ছে এটা যদি কনস্ট্যান্ট প্রেসারে থাকে সেটা হচ্ছে কনস্ট্যান্ট স্পেসিফিক এট কনস্ট্যান্ট প্রেসার আর স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে CV। অবশ্যই CP এবং CP এর মধ্যে সম্পর্ক আছে। স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার হচ্ছে তোমার এট কনস্ট্যান্ট প্রেসার একক তাপমাত্রা পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে স্পেসিফিক এট কনস্ট্যান্ট প্রেসার। আর স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে একক তাপমাত্রা পরিবর্তন করতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় সেটা হচ্ছে আমার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। এবং এটার মধ্যে সম্পর্ক হচ্ছে সিপি বাই সিপি সমান হচ্ছে গামা। গামা ডিপেন্ড করে গামার ভ্যালু সাধারণত 1.6 1.33 1.4 এটা নির্ভর করে কোন একটা অণু বা পদার্থ কি পরমাণু এক পরমাণু দ্বিপরমাণু ত্রিপরমাণু এক পরমাণু হলে সেটা 1.6 দ্বিপরমাণু হলে 1.4 ত্রিপরমাণু হচ্ছে 1.3। সেক্ষেত্রে গামার উপরে সংখ্যা দেখে গামার মান দেখে আমরা বলতে পারি কোন একটা মৌল বা অণু কি অণু বা যৌগ কি পরিমাণ তোমার কয়টি পরমাণু সেখানে বিদ্যমান সেটা আমরা গামার ভ্যালু দেখেই বুঝতে পারি। এবং এখানে সিপি এর ভ্যালু সিবি চাইতে বড়। কেন বড় এটা ব্যাখ্যা করতে হবে। সিবিটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম আমরা জানি আমরা পরবর্তীতে দেখব ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স তারপরে আসো ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস পিডিভি। পিডিভি যখন কনস্ট্যান্ট ভলিউম হয় তখন কাজের কোনো রূপান্তর হয় না সরাসরি যে তাপ প্রয়োগ করা হয় কোনো সিস্টেমে তাতে তোমার সরাসরি তাপের পরিবর্তন হয় এবং সেই ইন্টারনাল এনার্জি পরিবর্তন হয় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে পুরো তাপই কাজে লেগে যায়। আর কনস্ট্যান্ট প্রেসারে যেটা হয় কনস্ট্যান্ট প্রেসারে যে তাপটা প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কাজেও কিছুটা কাজে রূপান্তরিত হয় কিছুটা তাপের ইন্টারনাল এনার্জি পরিবর্তনে ব্যয় হয়। সেক্ষেত্রে তোমার এক মোল পরিমাণ গ্যাসের যে
কনস্ট্যান্ট ভলিউমে যে তাপের দরকার হয় সেক্ষেত্রে কনস্ট্যান্ট প্রেসারে তার থেকে বেশি তাপের প্রয়োজন হয়, তাই সিপি এবং সিপিটা সিপি চাইতে বড়। আইসোকোরিক চারটা প্রসেস আছে, আইসোকোরিক প্রসেস, আইসোবারিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস আর আইসোথার্মাল প্রসেস। এট ফার্স্ট আইসোকোরিক প্রসেস যেটা ভলিউম কনস্ট্যান্ট থাকে, ভলিউম কনস্ট্যান্ট বলতে ভলিউম কোনো চেঞ্জ হয় না। সেক্ষেত্রে আমরা জানি যে dq প্লাস dq সমান du প্লাস pdv। সেক্ষেত্রে যদি কাজের পরিবর্তন না হয় সেক্ষেত্রে কাজের পরিমাণ 0, সেক্ষেত্রে আমার এখানে যে পরিমাণ তাপ প্রদান করা হয় কোন সিস্টেমে সেক্ষেত্রে পুরোটাই আবার ইন্টারনাল এনার্জি পরিবর্তনে ব্যয় হয়। আইসোকোরিক প্রসেস সেখানে প্রেসারের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে কাজের তাপের পরিমাণ পুরোপুরি ব্যয় হয়। দুটো সিস্টেম যদি থাকে সেই দুটো সিস্টেমের এনথালপি পরিবর্তনের ব্যয় হয় টোটাল তাপ। অ্যাডিয়াবেটিক প্রসেস তাপের কোনো পরিবর্তন হয় না, তাপের একটা ক্লোজ সিস্টেম থেকে বাইরে তাপ যেতে পারে না, বাইরে থেকে ভিতরে তাপ আসতে পারে না। সেক্ষেত্রে তাপের পরিমাণ যদি 0 হয় সেক্ষেত্রে আমার ইন্টারনাল এনার্জি পরিবর্তন আমার কাজের নেগেটিভ। তবে এটা কাজের চিহ্ন নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা সিস্টেমের দ্বারা কাজ করা এবং সিস্টেমের বাই দা সিস্টেম অফ দা সিস্টেম এটার উপরে নির্ভর করে কাজের পরিমাণ, কাজ পজিটিভ না নেগেটিভ। আইসোথার্মাল প্রসেস তাপের আদান প্রদান হবে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে কোনো ইন্টারনাল এনার্জি পরিবর্তন হবে না, সরাসরি যে তাপটা প্রদান করব সেটা সরাসরি কাজে রূপান্তরিত হবে। কাজে রূপান্তরিত হবে বলতে এখানে তোমার আয়তনের পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হলে সেখানে কাজে রূপান্তরিত হবে। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলছে এখানে যদি তিনটা সিস্টেম আছে এ বি সি, তিনটা সিস্টেম এ আর বি দুটো একে অপরের থার্মালি ইকুইলিব্রিয়াম, বি এবং সি দুটোই থার্মাল ইকুইলিব্রিয়াম, সেক্ষেত্রে অবশ্যই এ এবং সি পরস্পরের থার্মালি ইকুইলিব্রিয়াম থাকবে। অর্থাৎ এখানে বলা আছে জিরো অফ থার্মোডাইনামিক সিস্টেম দ্যাট if two thermodynamic system are equilibrium each other, then with third one then they are equilibrium, থার্মাল ইকুইলিব্রিয়াম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে এ এবং বি যদি ইকুইলিব্রিয়াম হয় এবং বি সি যদি ইকুইলিব্রিয়াম হয় তাহলে অবশ্যই এ এবং সি অবশ্যই এটা ইকুইলিব্রিয়াম হবে, এটা বলছে জিরোটা। এরপরে হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে যদি এখানে যে তাপটা প্রদান করা হচ্ছে সেটা আমার ইন্টারনাল শক্তির ইন্টারনাল এনার্জির পরিবর্তনের সমানুপাতিক, তবে এটা যদি বেশি হয় যেটা আমি ধরো তাপ প্রদান করছি কোন একটা সিস্টেমে সেক্ষেত্রে আমার দুটো কাজ হয়, একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি পরিবর্তন হয় আর একটা হচ্ছে কাজে রূপান্তরিত হয়, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন আয়তনের পরিবর্তন হয়। সেক্ষেত্রে আমার ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স সেটা বলে dq সমান হচ্ছে du প্লাস pdv এবং এটা সিগনিফিকেন্স হচ্ছে এটা অ্যাপ্লিকেবল এট এনি প্রসেস যেখানে কেমিক্যাল আর ফিজিক্যাল চেঞ্জ হয়, অথবা এখানে এটা থেকে আমার দেখা যাচ্ছে যে dq সমান du প্লাস pdv, সেক্ষেত্রে আমার ইন্টারনাল এনার্জির একটা কনসেপ্ট পাওয়া যায় এই ইকুয়েশন থেকে। আরেকটি পাওয়া যায় এখান থেকে ইন্টারনাল এনার্জি যে পরিবর্তন হচ্ছে সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে এটা লিমিটেশন হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে যে কি পরিমাণ এই যে তাপ প্রদান করলাম একটা সিস্টেমে কি পরিমাণ আমার ইন্টারনাল এনার্জি পরিবর্তন হবে, কি পরিমাণ আমার এর কাজে রূপান্তরিত হবে সেই তথ্যটি এখানে ব্যাখ্যা করা নাই। অর্থাৎ এখান থেকে আমার বলা আছে যে ইন্টারনাল এনার্জির পরিবর্তন হবে এবং কাজে রূপান্তরিত হবে, কিন্তু কি পরিমাণ হবে সেটা আমার এখানে ব্যাখ্যা নাই। তবে এটা কনজারভেশন অফ এনার্জি তোমরা পড়ে আসো, কনজারভেশন অফ এনার্জি ফলো করেই এখানে এটা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স হয়েছে। এখানে যে সিস্টেমে যে তাপটা প্রদান করছে এখানে তাপ কোনো প্রকারে লস হচ্ছে না, সরাসরি দুইটা কাজের ব্যয় হচ্ছে, সেটা একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি পরিবর্তন আর একটা হচ্ছে কাজের রূপান্তরিত। এখানে কিন্তু এক্সট্রা এনার্জি লস হচ্ছে না, সেক্ষেত্রে এটা আমরা বলতে পারি এনার্জি কনজারভেশন হচ্ছে এই সিস্টেম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এ।
এরপরে অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটা মায়ার্স রিলেশন তোমরা পড়ে আসছো, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এটার দুই ধরনের প্রুফ আছে। এই বইতে যেটা আছে সরাসরি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে প্রুফ করা, আর এইচএসসি তে পড়ে আসছো কিছু ফিগার দিয়ে তোমাদের কনসেপ্ট, ফিগার এর কনসেপ্ট দিয়ে এটা সিবি প্রমাণ করে আসছো, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। সেটা তোমাদের যেটা খুশি সেটা করবা। পরীক্ষার খাতায় আসলে তোমরা যেটা খুশি সেটা লিখতে পারো, তবে অবশ্যই ভুল লিখবা না, সঠিক তথ্য দিয়ে উপস্থাপন করবা। এরপরে আছে অ্যাডিয়াবেটিক ইকুয়েশন অফ এ পারফেক্ট গ্যাস। সেটা অ্যাডিয়াবেটিক ইকুয়েশন বলতে এখানে গামা আসবে। এখানে এই ইকুয়েশনে মায়ার্স রিলেশনে গামা এখানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ তোমার সরাসরি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট সেটা ধরা হয়েছে বয়েলস ল। আর এখানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরা হয়নি, এখানে গামা নিয়ে আসছে, সিবি বাই সিবি সমান গামা, এটাই কনসেপ্ট এখানে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে যদি বলা হয় অ্যাডিয়াবেটিক state the adiabatic equation বা write down the adiabatic equation for a of a perfect gas, সেক্ষেত্রে এই তিনটা ইকুয়েশন লিখতে হবে। এবং যদি বলা হয় যে কোনো একটি প্রমাণ করো, সেক্ষেত্রে তোমাদের যে কোনো একটি প্রমাণ করতে হবে। অবশ্যই বইতে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট পুরোপুরি বর্ণনা করা আছে। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট বর্ণনা করা আছে, কিন্তু অন্য দুটো এইটা থেকে সরাসরি আমার প্রমাণ করা আছে। তবে যদি এই দুটো প্রমাণ করতে চাও তাহলে অবশ্যই প্রথম থেকে আসতে হবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র এখান থেকে এখানে কনভার্ট করে দিলাম সেটা কিন্তু হবে না, ঠিক আছে? তো এই প্রমাণগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে। এরপর আছে ওয়ার্ক ডান ফর ডিফারেন্ট প্রসেস। এখানে দুটো প্রসেস, আমরা চারটা প্রসেস দেখে আসছি। চারটা প্রসেসের মধ্যে দুটো প্রসেস, এক হচ্ছে আইসোথার্মাল প্রসেস আর অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা আমাদের কার্নোট সাইকেলের সময় লাগবে, অর্থাৎ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর চ্যাপ্টারে লাগবে, পরবর্তী চ্যাপ্টারে। যাই হোক, আমাদের এটা প্রথম চ্যাপ্টারের টপিক, যেটা ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল প্রসেস এন্ড অ্যাডিয়াবেটিক প্রসেস। এই দুটো ম্যাথমেটিক্যাল টার্ম। এরপরে হচ্ছে তোমরা পড়ে আসছো স্লোপস অফ অ্যাডিয়াবেটিক এন্ড আইসোথার্মাল প্রসেস, যেটা যে অ্যাডিয়াবেটিক প্রসেসের যে স্লোপ অফ ডিপি বাই ডিডি, যেটা গামা টাইমস অফ দ্য স্লোপ অফ দ্য থার্মাল আইসোথার্মাল প্রসেস, এই জিনিসটা তোমরা পড়ে আসছো এই এসএসসি তে। যদিও এখানেও সুন্দর মতো প্রমাণ করা আছে, এটা অবশ্যই করতে হবে। আসলে ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে সেগুলো আসলে এখানে আমি প্রমাণ করে দিচ্ছি না, এটা হুবহু বই থেকে পড়তে পারবে। আজকে আমি সিডি গুলো ডিভিডি গুলো আমি দেখতে পারিনি, ডিভিডি গুলো দেখে যদি বই থাকে তাহলে আমি তোমাদেরকে দিতে পারবো সফট কপি, সেক্ষেত্রে সরাসরি ওখান থেকে তোমরা পড়তে পারবা। তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো আসলে আমি লিখে দিচ্ছি না, এখানে পুরোপুরি প্রমাণ করেও দিচ্ছি না, এটা বইতে হুবহু দেয়া আছে, তাই আমি তোমাদেরকে এটা সরাসরি সাজেস্ট করছি বই থেকে পড়ে নেওয়ার। যদি ইকুয়েশন সলভের ক্ষেত্রে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। এরপর হচ্ছে রিলেশন বিটুইন অ্যাডিয়াবেটিক এন্ড আইসোথার্মাল ইলাস্টিসিটিস। এটাও ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এখানে কোনো থিওরি নাই। এইজন্য যে জিনিসগুলো দেখাইলাম, যে ইকুয়েশনগুলো বললাম যে ইকুয়েশনগুলো পড়তে হবে, এই ইকুয়েশনগুলো কিন্তু সরাসরি তোমার হচ্ছে ইকুয়েশন, এখানে কোনো থিওরিটিক্যাল কোনো কিছু নাই, সরাসরি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তোমরা পার্শিয়াল ডেরিভেটিভ এবং ডিফারেনশিয়াল টোটাল ডেরিভেটিভ এগুলো পড়ে আসছো না? জি স্যার, ক্যালকুলাসে পড়ছিলাম একটু একটু। হ্যাঁ, ক্যালকুলাস এখানে শুধুমাত্র পার্শিয়াল ডেরিভেটিভেরই ক্লাস থিওরি, এখানে এক্সট্রা কোনো থিওরি নাই। আর আগে বলেছি অঙ্কগুলো করবে হচ্ছে এখানে যে থিওরিগুলো, যেগুলো ইকুয়েশন আছে সেই ইকুয়েশন মাফিকে ম্যাথ করতে হবে, এর বাইরে ম্যাথ আসবে না। স্যার কোনগুলা করব ম্যাথ সেটা যদি একটু বলে দিতেন স্যার। মানে আসলে আমার পাওয়ার পয়েন্টে তো তোমার ইয়া দেয়া আছে, ম্যাথমেটিক্যাল শুধুমাত্র ইকুয়েশন গুলো দেয়া আছে এবং টপিকস গুলো দেয়া আছে, সেই টপিকস রিলেটেড অঙ্ক করবে। জি স্যার। স্যার থিওরি আপনি এই যে যে প্রমাণগুলো দিলেন স্যার স্যার, কোনটা মানে যে পড়বো কোনটা মানে সূত্রের প্রমাণ, ওই প্রমাণগুলো বইয়ে কিভাবে আছে বা বইতে হুবহু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে। তোমরা কি বইটা দেখতে পাচ্ছ?
জি স্যার, দেখতে পাচ্ছি তো, বোঝা যাচ্ছে না লেখা কিন্তু কিছু। লেখা বোঝা যাচ্ছে না স্যার। যাই হোক, এখানে সরাসরি এখানে ইকুয়েশন লেখা, কোনো ভাষা নাই সেরকম, স্যার মানে প্রমাণ আছে কিন্তু মানে ই ই নাই স্যার। খালি ইকুয়েশন। ও আচ্ছা স্যার। স্যার ঠিক আছে, তবে স্যার একটু মানে বইয়ের সাথে মিলাই পড়ালে আমাদের জন্য বোধহয় সুবিধা হতো, মানে জি স্যার আমি মানে তাহলে পরবর্তীতে চেষ্টা করবো এটা বই কপি করে এই ছবি তুলে মেটানো, পিডিএফ। তবে জি স্যার যদি ক্যাম ভালো হয় স্ক্যানার দিয়ে স্ক্যান পিডিএফ করে করা পরে যায়। করালে ভালো। হ্যাঁ হ্যাঁ, স্যার ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ করে নেওয়া যায় বই। হ্যাঁ সেটা নেওয়া যায়, প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে করা যায়। জি স্যার ওভাবে করলে জি আমাদের স্যার, ভালো আমাদের হয়। প্রথম ওভাবে হ্যাঁ করলেই হ্যাঁ ভালো হয়। হ্যাঁ, বলো স্যার বলো আমাদের বলো। বই থেকে পড়ালে আসলে সুবিধা হয় স্যার। বইতে পড়ালে বই দেখে পড়ালে স্যার সুবিধা হয় মানে বইটা সুবিধা হয় অনেক পিডিএফ স্যার, করে ভালো। পড়ালে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা আজকে আমি বই চেক করবো, বইটা যদি আমার কাছে থাকে তাহলে আমি তোমাদেরকে দিতে পারবো। তবে আশা রাখি যে বইটা থাকার কথা, স্যার এখন আমরা জানি না। অনেকেই হার্ড কপি কিনেছি স্যার। জি স্যার, জি আমি স্যার, কেনা আছে হার্ড কপি। আমরা কিনছি অলরেডি। তাহলে আমার বই যদি কিনেই থাকো তাহলে আমার সফট কপি দিয়ে কি হবে? স্যার সফট মানে কপি স্যার মানে আমরা এই যে গুগলের থেকে যেসব মানে স্লাইড গুলো দিয়ে পড়ান, ওটার সাথে আমরা বইয়ের সাথে রিলেট করতে পারি না সহজে, তাই মানে ও বইয়ের আচ্ছা ছবি থাকলে স্যার তখন আপনি মানে হচ্ছে স্লাইডের বদলে বইটা শো করবেন আমাদের মানে ওখানে বইয়ের পিডিএফটা শো করবেন। আসলে আসলে আমি যে টপিকগুলো বর্ণনা করি সেই টপিকগুলো সরাসরি বই থেকেই করি। আর কিছু ফিগার যেটা বই থেকে দেখা যাচ্ছে, বইতে যেমন আজকে যে ফিগারগুলো দিয়েছি সেই ফিগারগুলো কিন্তু হুবহু বইতেই আছে, বইয়ের বাইরে জি না। স্যার, বইয়ে আছে। জি স্যার আমরা বই আমি দেখে অনলাইন পড়ে থেকে অভ্যস্ত নিয়েছি তো নাকি? স্যার এর জন্য। যাই হোক, আমি অনলাইন থেকে পিকচার নিয়েছি কিন্তু পিকচারগুলো হুবহু বই থেকে করা। যাই হোক, আমার আচ্ছা তোমাদের কাছে যেহেতু বই আছে সেহেতু তো সব কপি দেওয়ার দরকার নাই, তাই না? স্যার সফট কপি স্যার দিলে ভালো হয়, স্লাইডে অনেকে পায়, অনেকে কিনতে পারে নাই তো, দিলে স্যার ভালোই হয় আমাদের। স্যার ও, স্লাইডে স্লাইডে পড়াগুলো স্যার অনেক ভালো হয়। আপনার হচ্ছে বইয়ের বাইরে থেকেও স্যার অনেক কিছু বুঝতে পাওয়া যায়, কিন্তু স্যার একটু ভালো হয় যদি স্যার ওইটার সাথে যে টপিকস গুলো স্যার পড়াচ্ছেন আমাদের স্যার বইতে ওইগুলো বলে দিলে স্যার খুব সুবিধা হতো আর। স্লাইডের এটা নিচে এটা লেখা তো আছে। বলতে এটা তো স্লাইডে বলা আছে। স্লাইডের নিচে লেখা আছে, স্লাইডে আর্টিকেল সেটা দেওয়া লেখা আছে। আছে, ও জি স্যার, মানে এটাই বলছি। ওটা মানে তাহলে ঠিক অনেকেই আছে, স্যার আজকে এ পর্যন্ত। অনেকেই বই কিনে নিত, যার কারণে হচ্ছে মানে বই দেখে আচ্ছা, আমি পড়ার। দেখবো সব কপি থাকলে আমি পাঠাবো। জি আচ্ছা স্যার। স্যার, আর টাইমটা মানে এখন ফিক্সড একটা টাইম, কোন কোন টাইমে আপনি ক্লাস নেবেন, মানে সন্ধ্যার আমার পরেই? ফিক্স টাইম সন্ধ্যা পরে হলে প্রতিদিনই ভালো হয়, সেক্ষেত্রে প্রতিদিনই সম্ভব। জি স্যার তাহলে কয়টার আচ্ছা সময় নিতে তাহলে যাচ্ছেন? আর একটা বিষয় কি স্যার, সন্ধ্যার পরে স্যার আমরা যারা পাবনাতে আছি স্যার অধিকাংশ ছেলেদের স্যার টিউশনই আছে স্যার। এখন ওই আচ্ছা, ক্ষেত্রে স্যার, এই ক্ষেত্রে একটু সমস্যা স্যার। এখন সেক্ষেত্রে তোমাকে, তোমার যেটা হতে পারে সেটা হলো যে 4টার দিকে হতে পারে বা 5টার দিকে হতে পারে, তবে বেশিরভাগ দিনই দেখা যায় যে আমার আস্তে আস্তে লেট হয়ে যায়। জি হ্যাঁ, স্যার। আর আমার ল্যাপটপ থাকলে বা এই থাকলে অফিসে সম্ভব না, কারণ অফিসে আমার পার্সোনাল গুলো রুম নাই। পার্সোনাল রুম থাকলে আমার অফিসে বসে কাজ করা সম্ভব। জি স্যার। এছাড়া আমার তাহলে যেটা হতে পারে, যেটা তোমাদের যেদিন তোমরা যে দিন ফিক্স করবা যে অমুক অমুক দিন তোমরা 3 দিন ফিক্স করবা, যেটা রাত্রে তোমরা ক্লাস করতে পারো। হ্যাঁ সেটাই, কারণ জি স্যার। কারণ হচ্ছে যে এটা আমার ইউনিভার্সিটিতে সাধারণ ইদানিং এই গ্রীষ্মের ছুটির মানে শীতকালীন ছুটির আগে, শীতকালীন ছুটি মানে 26 তারিখ থেকে শুরু, তার আগ পর্যন্ত আমাকে এইভাবে যেতেই হবে মাঝে মাঝে। সেক্ষেত্রে আমার নেওয়াটা আমার পক্ষে খারাপ। তবে বুধবারে 3টার সময় পসিবল, বুধবার বৃহস্পতিবার শুক্রবার 3 দিনই পসিবল। স্যার মানে বুধবারে তো যেই স্যার দিনই হোক স্যার আমরা চাচ্ছি যে একটা টাইমেই হোক, সেটা সন্ধ্যার পরে হোক বা বিকালেই হোক স্যার, মানে একটা ফিক্স টাইমেই হোক। একটা টাইম হলে পরে সেটা সন্ধ্যার পরে হলেই আমার জন্য বেটার। আচ্ছা এছাড়া স্যার আমাদের তাহলে যে আমরা আলোচনা কথা করে বলতে হবে স্যার সবার সাথে। আপনাকে জানাই, সবার সাথে কথা হ্যাঁ, বলে যে কয়। স্যার আগামী বুধবার কি তাহলে ক্লাস হবে বিজয় দিবসের দিনে? ক্লাস ওই দিন হবে না। আচ্ছা স্যার, বৃহস্পতিবারে স্যার নেবে বললো তো। বৃহস্পতিবার। তাহলে তোমরা আমাকে টাইম জানাবা, ঠিক আছে?
জি ঠিক স্যার। আছে স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আদাব স্যার। আদাব।